সবাইকে স্বাগতম মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 আরো একটি নতুন ক্লাসে। আজকে তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর কোশ্চেন অ্যানালাইসিস বা বিগত বছরগুলোর প্রশ্ন দেখার পর কোথা থেকে বেশি কোশ্চেন আসে বা কোথা থেকে আসতে পারে সেই অনুযায়ী চারটা সাজানো হয়েছে। এখানে অতি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আসছে কোথা থেকে? প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে, যেটা আমরা আলোচনা করবো একটু পরেই। ঘনমাত্রা মোলারিটি বা পিপিএম নির্ণয় থেকে নির্দেশক থেকে অলরেডি সলভ করে আসছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া, জারক বা বিজারক নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি একটা অধ্যায় পড়তে হয়, এই অধ্যায়টা পড়তে হয়, তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হচ্ছে এই জায়গাটুকু। এখান থেকে বেশি কোশ্চেন আসে। এরপরে কি আছে? বিভিন্ন জিনিসের মূল সংখ্যা নির্ণয়, রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদের পরিমাণ নির্ণয়, টাইট্রেশন। এই টাইট্রেশনটা কিন্তু আমরা বললাম আমাদের একটা জারণ বিজারণ টাইট্রেশন আসে, একটা অম্ল ক্ষারের টাইট্রেশন আসে। কোনো পরমাণুর সংখ্যা নির্ণয়, পরমাণুর শতকরা সংযুক্তি নির্ণয় এবং প্রশমন বিক্রিয়া। লাস্টে আছে আমাদের ক্রোমাটোগ্রাফি, একটা আছে এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তন। আমরা এইগুলো সবগুলো টপিক ধরে ধরে শেষ করব। আচ্ছা, আমি 26 ব্যাচের আমি করলে কি বুঝবো এটা? আমি ট্রাই করবো আজকে 25, 26, 24 তোমরা যারাই ক্লাস করো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সবাই সবটুকুই বুঝতে পারো। তো যারা যারা আসো এখনো তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো, নাই নিয়ে চলে আসো, এবং চাইলে ক্লাসটাকে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। ওকে, আরেকটা আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, ঘনমাত্রা প্রকাশের জন্য কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? আমরা সাধারণত জানি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যখন বললাম ঘনমাত্রার জন্য তাপমাত্রা একটা বড় ফ্যাক্ট করে। তো ঘনমাত্রা কোন এককের জন্য তাপমাত্রা কোনো প্রয়োজন নাই? কিন্তু সবাই একটু বলার চেষ্টা করো, তো আমি এটা ব্যাখ্যা দিব, সবাই একটু বলার চেষ্টা করো এটা। আচ্ছা, তো ঘনমাত্রা আমরা কিভাবে নির্ণয় করি? ঘনমাত্রা এস সমান এন বাই ভি, এন বাই ভি অর্থাৎ মোল বাই আয়তন, এটাকেই বলা হয় ঘনমাত্রা। এটাকে আমরা মোলারিটিতে প্রকাশ করতে পারি, মোলালিটিতে প্রকাশ করতে পারি, নর্মালিতে প্রকাশ করতে পারি, শতকরা আয়তনে প্রকাশ করতে পারি। এখন যখন আমরা মোলারিটিতে প্রকাশ করব, মোলারিটির জন্য কিন্তু আমাদের আয়তনটা নেওয়া হয় লিটারে। মোলারিটির জন্য আয়তন লিটারে, নর্মালিটির জন্য লিটারে, শতকরা আয়তনের জন্য লিটারে। এখন আমরা কিন্তু কি জানি যে তাপমাত্রার সাথে আয়তন যে লিটার, এটার কিন্তু একটা সম্পর্ক আছে, যেটা আমরা কিসের থেকে পাই? কার সূত্র থেকে পাই? আমরা তাপমাত্রার সাথে আমরা আয়তনের সম্পর্ক পাই হচ্ছে যেটাকে কি বলা হয়? বিটি, বিসমানুপাতিক টি। এটা পাই আমরা চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র থেকে আমরা তাপমাত্রা আয়তন সম্পর্ক পাই। অর্থাৎ যখন তাপমাত্রা কম বেশি হবে তখন কিন্তু আয়তনের একটা পার্থক্য হবে। কিন্তু মোলালিটি যে একক, এখানে আমাদের দ্রবের ভর নেওয়া হয়, দ্রবণের ভর নেওয়া হয়। আচ্ছা, এখানে আমাদের কি নেওয়া হয়? দ্রবণের ভর নেওয়া হয়। এখন ভর যে কেজি, এটা তুমি যেখানে নিয়ে যাও ভর কিন্তু কোনো চেঞ্জ হবে না। ভর যদি চেঞ্জ না হয় তার ঘনমাত্রাও চেঞ্জ হবে না। আমাদেরকে এখানে কি বলছে যে ঘনমাত্রা প্রকাশের জন্য কোন এককটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? আমরা বললাম লিটার বা আয়তন, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার জন্য এটা চেঞ্জ হবে। তো যেখানে আমাদের লিটার বা আয়তন নাই সেখানে তাপমাত্রার জন্য কোনো প্রভাব পড়বে না। সেটা কোনটা? সেটা হচ্ছে মোলালিটি। তো যারা যারা অ্যান্সার দিচ্ছ, আফসানা আলিম অ্যান্সার দিছে, চম্পা সাদি অ্যান্সার দিছে, ফারজানা আক্তার অ্যান্সার দিছে বি। যারা যারা বি অ্যান্সার দিচ্ছ তারা একদম সঠিক উত্তর দিচ্ছে এখানে। ওকে, তারপর আরো একটা ইজি কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে 20% সালফিউরিক অ্যাসিড। তো আমরা এখানে 20%টা বলার আগে তোমরা অ্যান্সার করতে থাকো। যেহেতু আমরা ঘনমাত্রা নির্ণয় করতে যাচ্ছি বা পানির পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি, 20% তার মানে কি 100-র মধ্যে 20 গ্রাম। যদি আমি 100 গ্রাম দ্রবণ নিই তার মধ্যে কত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড আছে? 20%। 100 গ্রামে 20 গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। বাকিটুকু কি আছে? বাকিটুকু পানি আছে। আমাদেরকে এখানে কোশ্চেন করছে যে কত গ্রাম পানি আছে। আমি যদি 20% সালফিউরিক অ্যাসিড নিই সেখানে কত গ্রাম বা কতটুকু পানি আছে?
তোমরা অনেক ইন্টেলিজেন্ট, এটা বলতে পারবা যে 20% সালফিউরিক অ্যাসিডে পানির পরিমাণ কত। তো নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি 20% সালফিউরিক অ্যাসিডে পানির পরিমাণ হচ্ছে, আমি 20 গ্রাম পাইলাম সালফিউরিক অ্যাসিড, পানি কতটুকু থাকবে তাহলে 100 মাইনাস 20 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম। তো দেখি কারা কারা কি অ্যান্সার দিচ্ছ। হাসান হাবিব বলছে বি, তো নিঃসন্দেহে সবাই অ্যান্সার করতে পারবে এটা, যে এটা হচ্ছে 80 গ্রাম। অনেক সহজ কোশ্চেন ছিল, আমরা একটু কঠিন কোশ্চেনের দিকে যাবো এবার। ডেসিমোলার, আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে ঘনমাত্রা প্রকাশের জন্য আমরা কয়েকটা একক ব্যবহার করি, যেমন মোলারিটি, নর্মালিটি, মোলালিটি। তো এখানে আমাদেরকে বলছে মোলার। মোলার যৌবনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো যৌবনের মধ্যে 1 লিটার যৌবনে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে এটাকে বলবো আমরা মোলার যৌবন। যদি 0.1 মোল থাকে, 0.01 মোল থাকে, 0.001 মোল থাকে এবং 0.5 মোল থাকে, কোনটাকে আমরা কি বলবো? যদি 0.5 মোল থাকে, হাফ মানে এটাকে বলা হয় সেমি, এটা হচ্ছে সেমি মোলার। হাফ মানে সেমি মোলার। যদি 0.1 থাকে এটাকে বলবো আমরা ডেসিমোলার। ডেসিমোলার। যদি 0.01 থাকে, 01 মানে হচ্ছে সেন্টি, এবং যদি 0.001 থাকে এটা হচ্ছে মিলিমোলার। তাহলে 0.1 থাকলে ডেসিমোলার, 0.01 থাকলে সেন্টিমোলার, 0.001 থাকলে মিলিমোলার, 0.5 থাকলে সেমিমোলার। আমাদেরকে এখানে কি চাইছে? চাইছে ডেসিমোলার যৌবন। ডেসিমোলার কোনটা? ডেসিমোলার হচ্ছে 0.1, ডেসিমোলার হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, সবাই পারতো সেটা অ্যান্সার দিতে। ডেসিমোলার হচ্ছে 0.1 মোলার। এবং লাস্ট টাইমে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাডমিশন রিলেটেড, ভর্তি পরীক্ষা রিলেটেড, বা এই সময় আমরা কি করবো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আর অনেকে অনেক চাপে থাকে লাস্ট টাইমে, অনেকগুলো পেপার একসাথে পরীক্ষা হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট একসাথে পরীক্ষা হচ্ছে, মডেল টেস্ট চলে আসতেছে। তো এটার জন্য যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনগুলো তোমরা এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, এটা তোমরা লিখছো সেন্টি, এটা সেন্টি বানানটা কিন্তু ভুল হয়ে গেছে, বানান ঠিক করে লিখবে এখন থেকে, না হলে মেডিকেল ইংলিশে যে স্পেলিংগুলো আসবে স্পেলিংগুলো ভুল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ কি কি আছে। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আলোচনা করছি অলরেডি। তো স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমাদের 2 প্রকার স্ট্যান্ডার্ড পদার্থ আছে, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। দুইটা পার্থক্য কি? প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি যে পদার্থগুলো সেগুলোকে যদি আমি অনেকদিন বায়ুর মধ্যে রেখে দিই, অনেকদিন বায়ুতে রাখলে তার কোনো পরিবর্তন হবে না, রাখলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি সেকেন্ডারি পদার্থগুলোকে বায়ুর মধ্যে রেখে দিই তার ক্ষেত্রে তার পরিবর্তন হবে, তার ঘনমাত্রার পরিবর্তন হয়ে যাবে, তার যে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়ে যাবে, সেটা বিক্রিয়া করবে, অন্য কোনো একটা যৌগে পরিণত হবে। আচ্ছা ভাইয়া, পড়তেছি আবার ভুলে যাচ্ছি, জিকে তেমনি মনে থাকে না, আবার আন্তর্জাতিক ইংরেজি কঠিন লাগে। আচ্ছা, তো জিকে ইংলিশ তোমাকে প্রতিদিন রাখতে হবে। জিকে আন্তর্জাতিক দিলে, আন্তর্জাতিক আগেও ছিল, মাঝখানে কয়েক বছর ছিল না। তো অন্যরা যেভাবে কাভার আপ করছে, তুমি যেমন পারতেছো না, অন্যরা কিন্তু পারতেছে না। তো সবাই যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং ট্রাই করো আগের বছরের কোশ্চেনগুলো সলভ করা শুধুমাত্র। তাহলে আমরা বুঝতে পারছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো। এখানে কি কি আছে আমাদের, এবং আমরা কিভাবে মনে রাখতে পারি কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। আমরা এইটুকু ট্রিক ফলো করব। ট্রিকটা কি? যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে একটা সি থাকবে। কি থাকবে? সি থাকবে, এক্সেপ্ট HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে যতগুলো আমাদের যৌগ আছে, অর্থাৎ বইতে যেগুলো দেওয়া আছে, সবগুলো না, বইতে যেগুলো দেওয়া আছে বা পরীক্ষায় যেগুলো আসে সবগুলোই যার মধ্যে সি আছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আমরা যে অপশনগুলো পাইলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেট, এটার মধ্যে কিন্তু সি আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি হবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার
সি হবে। স্ট্যান্ডার্ড বলছে জিকে পড়তেছি মনে থাকতেছে না, পড়তেছি আবার ভুলে যাচ্ছি, সবাই ভুলে যাচ্ছে, বারবার পড়তে হবে। প্রতিদিন একটা মিনিমাম টাইম দিয়ে ঠিক ইংলিশ পড়ার চেষ্টা করো। আচ্ছা, এটা পারছি আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মেডিকেলের জন্য আমাদের ম্যাথটা কিন্তু খুবই ভয় লাগার বিষয়, যে শর্ট টাইম মাত্র 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পাওয়া যায় একটা কোশ্চেনের জন্য, আমি কীভাবে এতগুলো ম্যাথ সলভ করবো। তো আমরা আজকে কিছু ম্যাথ টাইপ রাখছি এর মধ্যে, যাতে ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে সলভ করতে পারি, আমাদের মনে থাকে। তো এখানে দেওয়া আছে 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ক্ষেত্রে কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন, এবং কতটুকু যেটা আমরা জানি যে ঘনমাত্রা S সমান 1000 W/mv, মানে S হচ্ছে আমাদের ঘনমাত্রা, W হচ্ছে কতটুকু ভর দেওয়া আছে, M হচ্ছে যৌগের পারমাণবিক বা আণবিক ভর, B হচ্ছে আয়তন, যে কতটুকু আয়তন ব্যবহার করা হয়েছে। এখানে কতটুকু আয়তন ব্যবহার করা হয়েছে, আমাদেরকে কি চাইছে, W চাইছে, ভর চাইছে। তো W ইজ ইকুয়াল টু SmV ডিভাইডেড বাই 1000, এখান থেকে করলে আমরা মান পেয়ে যাব। মানে আমাকে ঘনমাত্রা কত দেওয়া আছে, ঘনমাত্রা 0.1 মোলার, আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার, বসাই দিব আমরা এখানে 0.1 গুণ 100। আচ্ছা, 100 ভি দেওয়া আছে, আর এম এর মান কত সোডিয়াম কার্বনেটের জন্য, এটা কিন্তু মুখস্থ থাকার কথা তোমাদের, 106 গ্রাম। কত গ্রাম, 106 গ্রাম, 106 গ্রাম ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এখন আমাদের মাঝখানে দশমিক চলে আসছে একটা, দশমিকের জন্য আমরা কি করব, দশমিকের জন্য এই দুইটা গুণ করলে কত হয়, 10 হয়, 10/1000 পয়েন্ট কত হবে, 0.01, তার সাথে 106 গুণ করে দিব, আসবে 1.06, 1.06। দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিচ্ছে এখানে। আচ্ছা, আলোচনা আমি বলছে 1.06, মোহাম্মদ সুলতানা এ, ইশরাত নুরানী এ, নিমাক্তার বলছে এ। তাহলে আমাদের কিন্তু এরকম থাকলেও পারবো আমরা, আমাদের কয়েকটা জিনিস বেশি ঘোরায় বেঁচায় আসে, যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন একটা আছে সোডিয়াম কার্বনেট, একটা আছে সালফিউরিক অ্যাসিড, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড। সালফিউরিক অ্যাসিডের জন্য তোমরা জানো 98 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য হচ্ছে 40 গ্রাম। এই যে অল্প করে জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে। পরে আরেকটা কোয়েশ্চেন পাচ্ছি আমরা, সালফিউরিক অ্যাসিড নিয়ে এই কোয়েশ্চেন পেয়ে গেলাম। তারপর 250 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকবে। এটা কিন্তু ডেন্টাল 2320 একটা কোয়েশ্চেন। আচ্ছা, 250 সেন্টিমিটার কিউব মানে কি, 250 মিলিলিটার। আমাদেরকে কি বলছে, কত গ্রাম লাগবে, গ্রাম মানে হচ্ছে ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু SmV ডিভাইডেড বাই 1000। এস এর মান কত এখানে দেওয়া আছে, 0.1 মোলার, এস হচ্ছে 0.1। সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা একটু আগে শিখে আসলাম, তার আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, এবং এখানে আয়তন দেওয়া আছে কত, আয়তন দেওয়া আছে 250 ml, 250 মিলিলিটার, 250 মিলিলিটার ডিভাইডেড বাই 1000। তাহলে কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাবো, আচ্ছা আমরা এটাকে একটু আলাদা করে নিই, যেহেতু 98 আলাদা করলাম, 0.1 কে সাথে গুণ করলে হচ্ছে 25 বাই 1000। আমি যদি 25 দিয়ে ভাগ করি কত আসবে, 1 বাই, আচ্ছা 25 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে 0.025, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। আমি যদি আরেকটু ভালোভাবে লিখতে চাই, এটা আসবে হচ্ছে আমাদের 1/40। কত আসবে, 1/40 আসবে। 1/40 দিয়ে ভাগ করে দিব, তখন আমার এত বড় জিনিস লাগবে না, কি করবো আমরা 1/40 দিয়ে ভাগ করে দিব 40। এখন আমরা তো 98কে 40 দিয়ে ভাগ করতে পারবো, কত আসবে সেটা, 2 বার যাই, 2 বার গেলে 80, 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট সামথিং মান কিন্তু আমাদের অপশন 2টা দেওয়া আছে, একটা 2.45, আরেকটা দেওয়া আছে 2.98, ওটা 3 কাছাকাছি চলে যাচ্ছে। যেটা 3 কাছাকাছি সেটা তো আমি যাবোই না,
তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা। তোমরা তো অনেক ব্রিলিয়েন্ট, ম্যাথ করার আমার ম্যাথ করার একদম অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহসান আবি বলছে সি, চম্পা সাধু বলছে সি, ফারজানা আক্তার সি, ফারিয়া বলছে সি, জান্নাতুল উনি সি। এই তো সবাই একদম রাইট অ্যান্সার দিচ্ছ। মানে আমরা বুঝতে পারছি এই ধরনের ম্যাথ আসলে করতে পারবো। আচ্ছা, এবার আমাদের আসছে আরেকটি ঘনমাত্রার জন্য আমরা আরেকটা একক জানি, পিপিএম। আচ্ছা, ঘনমাত্রার জন্য আমরা কী কী একক জানি সেটা দেখি তো একবার। ঘনমাত্রার জন্য আমরা একক জানি, একটা আছে মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। এই মোল পার লিটার থেকে আমরা কোথায় যাইতে পারি? আমরা গ্রাম পার লিটার যেতে পারি। পারমাণবিক ভর গুণ করলে কি আসবে? গ্রাম পার লিটার আসবে। এই গ্রাম পার লিটারের সাথে যখন আমরা 1000 গুণ করব, সেটা আসবে মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারটাকেই বলা হচ্ছে পিপিএম। কি বলা হয়? পিপিএম। আমাদের পিপিএম চাইছে এখানে। এসে যখন আমরা আরো 1000 গুণ করবো তখন পাবো পিপিবি, পার্টস পার বিলিয়ন। এটা পার্টস পার মিলিয়ন। আরও যখন 1000 গুণ করবো পিপিটি পাবো, পার্টস পার ট্রিলিয়ন। তো আমাদেরকে কী বের করতে বলছে? পিপিএম বের করতে বলছে। তার মানে মিলিগ্রাম পার লিটার বের করতে বলছে। কোথা থেকে পাবো? গ্রাম পার লিটার থেকে। সেটাও আসবে মোল পার লিটার থেকে বা মোলারিটি থেকে। আমাদের কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে পিপিএমে যাইতে হবে। তাহলে একবারে আমরা কি করতে পারি? একবারে আমরা যেটা করবো, এটা অ্যান্সারের জন্য মনে রাখবা ফর্মুলাটা কি হবে? পারমাণবিক ভর গুণ 10⁻³ ডিভাইড বাই কি করবো আমরা? প্রতি লিটারের জন্য করব। আচ্ছা, প্রতি লিটার তো নাই এখানে, 1 লিটার ধরে নিব। কত হচ্ছে এখান থেকে? কাট দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটা করবো আমরা। এটা করলে পিপিএম পেয়ে যাব। যেহেতু লিটার দেওয়া নেই মানে কিন্তু 1 লিটার ধরে নিতে হবে। মোল পার লিটার দেওয়া আছে। মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে কত হচ্ছে এখান থেকে? নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে 1 প্লাস সোডিয়াম নাইট্রোজেন 14 প্লাস 48। আচ্ছা, 63 মানে অ্যান্সার হচ্ছে এইটা 63500। আচ্ছা, 0.5 মোল দেওয়া হচ্ছে। 63 অর্ধেক হচ্ছে 31.5। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 31500 পিপিএম। 31500 পিপিএম। জান্নাতুল মামা জিমু বলছে বগুড়া থেকে। আচ্ছা, সবাই এখানে সি অ্যান্সার দিচ্ছ। তাহলে কত পিপিএম হবে? 0.5 নাইট্রিক অ্যাসিড সমান 31500 পিপিএম। আচ্ছা, তো কালকে যেহেতু তোমাদের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা কে কে কোন সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছ বা কার স্বপ্নের মেডিকেল কোনটা তোমরা একটু জানাও তো আমাকে। দেখতে দেখতে আমরা অনেকটু সময় পার করে ফেললাম। আর মাত্র 1 মাস মতো আছে আমাদের সামনে পরীক্ষার। আচ্ছা, তো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এসটিপি, আবার এসটিপি আসছে। এসটিপি মানে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এসটিপিতে 1 লিটারে কত মোল গ্যাস থাকে? আমরা একটু আগে বললাম মোলার আয়তন কত। মোলার আয়তন ছিল হচ্ছে আমাদের 24.4 লিটার। 22.4 লিটার। 22.4 লিটার। 22.4 লিটার এসটিপিতে কত মোল ছিল? 1 মোল ছিল। এখন আমাদেরকে উল্টা করতে হবে। 22.4 লিটারে হচ্ছে 1 মোল। তাহলে 1 লিটারে কত মোল? 1 লিটারে থাকবে 1/22.4 মোল। কত আসবে এটা? এখন ভাই আমি তো 22.4 দিয়ে ভাগ করতে পারি না। 22.4 দিয়ে ভাগ করতে ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এটা করা যায়। কীভাবে করবো? আমরা 22.4টাকে কি করব? 25 ধরে নিব এবং 1 যেটা আছে এর সাথে আমরা 100 করব। 25 গুণ 100। আচ্ছা, 2 পাশে 100 গুণ করলাম, 25 করে নিলাম। 25 100-এর মধ্যে কত বাদ যায়? 4 বাদ যায়। ডিভাইডেড বাই 100। তার মানে 4 থেকে সামান্য কম বা সামান্য বেশি হবে। আমি যেহেতু একটা রাউন্ড ফিগার ধরে নিছি,
সামান্য কম বা সামান্য বেশি হয়ে যাবে। তাহলে মানটা কত আসবে? 2টা শূন্য আছে, 2টা শূন্য আছে মানে তুমি 2 ঘর আগে দশমিক বসাবা। এখানে দশমিক ছিল, 1 ঘর আগে গেলাম, 2 ঘর আগে গেলাম, 2 ঘর আগে দশমিক বসাবো, 0.04। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা। দেখি কারা কারা কি অ্যান্সার করতেছো। সবাই বলতেছো যে 2.24 মোল থাকবে। কেমনে 2.24 মোল থাকবে? আচ্ছা, মোহাম্মদ মাহবুব হোসেন শাওন বলছে ডিএমসি, মিম আক্তার বলছে ডিএমসি, কুমিল্লা সেন্টার, আরএমসি। আচ্ছা, তো প্রার্থনা করবো সবার যাতে মনের আশা পূর্ণ হয়। মাত্র আর অল্প সময় আছে, সবাই এই সময়টাকে একদম সুন্দরভাবে ব্যবহার করবা, সুন্দরভাবে সময়টাকে ব্যবহার করবো। যারা ভুল করছে এখন সঠিক উত্তর দাও। জান্নাতুল উর্মি বলছে এ, ইশরাত নুরানি বলছে এ, মুহাম্মদ সুলতানা বলছে 0.045। আচ্ছা, আমাদের কিন্তু এভাবে যখন আমি কোনো ভগ্নাংশ পাবো বা কখন কোনো একটা গ্রস নাম্বার পাবো না, তখন কি করব? গ্রস নাম্বার ধরে নিব। যেমন 22 থেকে আমরা 25 ধরে নিলাম। আমার কাছে থাকতে পারে যে 98 আসছে বা 106 আসছে, সেটাকে রাউন্ড ফিগার ধরে নিয়ে আমরা আগাবো। কারণ একটা জিনিস মাথায় রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কখনোই তোমাকে খুব কাছাকাছি 2টা অপশন দিবে না যেখানে তুমি কনফিউজ হয়ে যাও। সামান্য ক্লু পাইলে আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারবো। আচ্ছা, এরপরের কোশ্চেনটা আছে আমাদের সমমোলার সম আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করলে দ্রবণটার প্রকৃতি কেমন হবে? দ্রবণটার প্রকৃতি কেমন হবে? সমমোলার। আচ্ছা, এখানে আমাদের প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়াটা কেমন ছিল? সালফিউরিক অ্যাসিড 1 মোল প্লাস 2 NaOH, এটার প্রশমন হবে। প্রশমন হলে কি পাবো আমরা? সোডিয়াম সালফেট আর লবণ পাবো আর পানি পাবো, লবণ প্লাস পানি। লবণ প্লাস পানি পাবো। তাহলে এখানে খেয়াল করো তো একটু যে আমরা লবণ পাচ্ছি, পানি পাচ্ছি, কিন্তু আমরা যখন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি তখন সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ব্যবহার করছি? 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে আমাদের কি বলতো? সমমোলার সম আয়তন। সমমোলার মানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডে 2 মোল হয়, সালফিউরিক অ্যাসিড হবে 2 মোল। যখন আমি 2 মোল এখানে ব্যবহার করব তখন কি হবে? 1 মোল প্রশমিত হবে, বাকি 1 মোল কি হবে? সে দ্রবণে থেকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের দ্রবণের আয়তন বা দ্রবণের প্রকৃতিটা কেমন হবে? দ্রবণের প্রকৃতি অবশ্যই যেটা অবশিষ্ট থাকবে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সেই অনুযায়ী হবে। তো দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। দ্রবণের প্রকৃতি কেমন হবে? তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এই তো সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। জান্নাতুল উর্মি বলছে সি, ফারিয়া বলছে সি, চম্পা সাধু বলছে সি, মিসকাত, আচ্ছা মাইশা বলছে সি, সবাই সি, সবাই সি অ্যান্সার, সবাই একদম রাইট অ্যান্সার দিচ্ছ। তাহলে আমাদের প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতি হবে, যেহেতু সালফিউরিক অ্যাসিড বেশি আছে, প্রকৃতি হবে অম্লীয়। প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতি হবে অম্লীয়। আচ্ছা, তোমাদের জন্য এই ক্লাসের একদম লাস্টে একটা খুবই সুন্দর জিনিস ওয়েট করতেছে, জারণ বিজারণ, যেটা নিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাই। জারণ কোনটা, চারক কোনটা, বিচারক কোনটা মনে থাকে না, সেটা কিন্তু আজকে আমরা একদম ক্লিয়ার করে এখান থেকে যাব। যারা এখনো ক্লাসে আসে না তাদেরকে ধরে নিয়ে আসো। জারণ বিজারণ একদম A to Z। আজকের পর থেকে তোমাকে আর জারক বিচারক মুখস্থ করা লাগবে না। জারক বিচারক কোনটা না দেখে বলতে পারবা। মোলারিটিতে 5% সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কত? আমাদেরকে পার্সেন্ট দেওয়া আছে, শতকরা দেওয়া আছে, এখান থেকে কি করতে হবে? মোলারিটিতে যাইতে হবে। এখন 5% সোডিয়াম কার্বনেট মানে কি? 5% সোডিয়াম কার্বনেট মানে 100 ml বা 100 গ্রামে সোডিয়াম কার্বনেট আছে 5 গ্রাম। তার মানে 1000 ml বা 1 লিটারে কত গ্রাম?
50 গ্রাম, তাহলে 50 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 50 ভাগ এর আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 106 মোল পার লিটার। এটাকে আমাদের কি করতে হবে? এটাই বের করতে বলছে। তাহলে 50 যদি 106 দিয়ে ভাগ করি কত আসবে? যদি এখানে 100 হতো তাহলে পাইতাম 0.5, 0.5 তে সামান্য কম আসবে। সামান্য কম কত? 0.47। 0.5 এর সামান্য কম, 0.43 কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 0.47। অ্যান্সার কত হবে তাহলে? অ্যান্সার হবে 0.47। আচ্ছা, এই তো সবাই একদম ঠিক উত্তর দিচ্ছে এইটা। অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে 0.47। ওকে, প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়াম গ্যাসের আয়তন কত? 1.7 গ্রাম অ্যামোনিয়াম গ্যাসের আয়তন কত? আমাদের প্রমাণ অবস্থায় 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল অ্যামোনিয়াম মানে হচ্ছে NH3 এর 1 মোলের ভর 17 গ্রাম। 17 গ্রামের জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার। 17 গ্রামের জন্য আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1.4 গ্রাম কি হয়েছে? দশমিক আগে ছিল, এখানে 1 ঘর আগে আসছে। দশমিক যদি 1 ঘর আগে আসে, এখানে মানটাও কি হবে? মানটা 1 ঘর আগে আসবে, 2.24 লিটার। মান কত হচ্ছে এখানে? এর মানটা কত হচ্ছে তাহলে? 2.24 লিটার। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার। আই থিঙ্ক সবাই বুঝতে পারছে এই পর্যন্ত। আচ্ছা, অ্যান্সার আসতেছে। আউশনাবি বলছে বি, ইশান্দানি বলছে বি, মোহাম্মদ সুলতানা বলছে বি, তিথি মজুমদার বলছে 2.24। আচ্ছা, মাইশা বলছে বি, ফারজানা বলছে বি। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারলাম। এবার আমাদের পরের কোশ্চেন, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? তো আগে কিন্তু আমরা পড়ছি কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখন পড়বো কোনটা নয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটা? এখন কিন্তু তোমরা এটা বলে ফেলতে পারবো, অলরেডি শিখে ফেলছি আমরা। সবাই বলতো এটা অ্যান্সার কি হবে? কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? সবাই বলে ফেলো একটু। আচ্ছা, এর অ্যান্সার আসতেছে। চম্পা সাধু বলছে বি, হাবিবুল হাসিব বলছে বি। বি মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কারণ এটার মধ্যে সি নাই। বাকি সবগুলোর মধ্যে কিন্তু কি আছে? সি আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে যতগুলো পদার্থ আছে আমাদের বইতে দেওয়া, যাদের মধ্যে সি নাই তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। যাদের মধ্যে সি আছে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এসটিপিতে কোন গ্যাসটার আয়তন? আচ্ছা, কোন গ্যাসটার 4.4 গ্রামের আয়তন হবে 2.24 লিটার। 4.4 গ্রামের আয়তন 2.2 লিটার হয়। 2.24 লিটার কার আয়তন? 4.4 গ্রামের আয়তন। আমরা জানি 1 মোলের আয়তন কত? কোন গ্যাস বলতে 1 মোল বের করবো। 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটারে কত গ্রাম ধরবে? 44 গ্রাম ধরবে। এখন আমাকে বলো যে এসটিপিতে 44 গ্রাম কোন গ্যাসের আয়তন? আচ্ছা, খালিদ হাসান সালাম দিচ্ছ, আদাব ভাইয়া। সবাই আমাকে এখন বলো যে এসটিপিতে 44 গ্রাম কোন গ্যাসটার আয়তন? কার্বন মনোক্সাইডের, নাইট্রোজেনের, নাকি কার্বন ডাইঅক্সাইড, নাকি অ্যামোনিয়া? কোনটার ভর এসটিপিতে, আচ্ছা কোনটার আয়তন এসটিপিতে? আচ্ছা, এই তো সবাই অ্যান্সার করতেছো। সবাই অ্যান্সার করতেছো সি। মাইশা বলছে সি, আসনাবি বলছে সি, ইসলামী বলছে সি। সি মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। আচ্ছা, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, এখন আমরা আরেকটা
ফার্স্টটা টপিকে চলে আসলাম। আমরা ফার্স্টে থেকে কিছুটা মোল নিয়ে বা মোলের যে ক্যালকুলেশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা কোথায় যাব? আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা গ্রস বাই ভাগ করতে গেলে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রথম দিকে মোল নিয়ে কিছু আলোচনা করা আছে, মোল বা এই রিলেটেড পরিমাণ নিয়ে কিছু আলোচনা করা আছে। তার পরবর্তীতে আমাদের যে অম্ল ক্ষার বা জারণ বিজারণ, এটা টাইট্রেশন নিয়ে কিছু আলোচনা করা আছে, এবং জারক বিজারক যেটা সেটা আলাদা টপিক নিয়ে আলোচনা করা আছে। তো আমরা এখন সেকেন্ড পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টাইট্রেশন নিয়ে আলোচনা। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার এই দুটাকে টাইট্রেট যদি করি আমরা, তাহলে নির্দেশক হিসেবে উপযোগী হবে কোনটা? ফার্স্টে আসে আমি যদি তীব্র ক্ষার তীব্র অ্যাসিড এইটার জারণ করি, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, এটা যদি আমি টাইট্রেশন করি তাহলে আমাদের পিএইচ কত হবে? সেই দ্রবণের পিএইচ হবে দুইটা তীব্র 7-এর কাছাকাছি। যদি আমার কাছে তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার হয় তাহলে কত পাবো? তাহলে পাবো হচ্ছে অ্যাসিড কোন? অ্যাসিড তীব্র। আমরা জানি অ্যাসিডের জন্য পিএইচটা যায় 0-এর কাছাকাছি, তাহলে 7-এর থেকে নিচে নামবে, 0-এর দিকে নামবে। কত নামবে? 5.27। যদি আমার কাছে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার দেয়, তাহলে ক্ষারটা কিন্তু তীব্র, অর্থাৎ পিএইচ 7-এর থেকে বাড়বে। কতটুকু বাড়বে? পিএইচের মানটা হবে 8.8 বা এর কাছাকাছি। যদি দুইটাই মৃদু হয়, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, তখন পিএইচটা আমাদের কোনো স্পেসিফিক্যালি কোথাও চেঞ্জ করবে না। কারণ আমরা জানি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের জন্য তাদের বিয়োজন মাত্রাটা অনেক কম থাকে। বিয়োজন মাত্রা যদি কম থাকে, তারা কি সহজে বিয়োজন করবে বা সহজে নির্দেশককে বর্ণ পরিবর্তন করবে? করবে না। আমাদের এখানে প্রশ্নটা কি ছিল? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হয়? টাইট্রেশনের পিএইচ কিন্তু পাচ্ছি আমরা 7, এবং আমরা জানি যতগুলো নির্দেশকই আছে সবগুলাই 7-এর কাছাকাছি, 7-এর উপরে বা সামান্য নিচে বর্ণ পরিবর্তন করে। তার মানে 7-এর কাছাকাছি যে কেউই বর্ণ পরিবর্তন করতে পারবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সবগুলো। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য সবগুলাই বর্ণ পরিবর্তন করতে পারবে। আচ্ছা, নীলা সরকার দিছে ফ্রম রংপুর। আচ্ছা, উত্তরবঙ্গ থেকেও আছে এখানে। তাহলে এখানে ঋত্বিক বলছে ডি, আর সোনালি বলছে ডি, সবাই ডি বলতেছ। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে আমাদের সবগুলো। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য সবগুলাই বর্ণ পরিবর্তন করতে পারে। এখন আসো, নির্দেশক থেকে অনেকে আমাকে কোশ্চেন করে থাকে, নির্দেশক যখন পড়বো, নির্দেশকে অনেকগুলো পিএইচ দেওয়া আছে, অনেকগুলো বর্ণ দেওয়া আছে, সবগুলো মনে রাখা লাগবে কিনা? তো আমি বলবো সবগুলো মনে রাখার দরকার নেই। আমাদের স্পেসিফিক্যালি বেশি আসে 3-4টা, সেই 3-4টা মনে রাখলে এনাফ তোমাদের জন্য। তো 3-4টা কি কি? একটা আছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। এই দুইটাই ব্যবহার করা হয় যখন আমরা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশন করবো ওই সময়। এদের পিএইচটা কিসে হবে? অ্যাসিডিক হবে। তাহলে মিথাইল অরেঞ্জের জন্য 3.1 থেকে 4.4, মিথাইল রেডের জন্য 4.2 থেকে 6.3। ফেনপথ্যালিনটা ব্যবহার করা হয় হচ্ছে যখন মৃদু অ্যাসিড এবং সবল ক্ষার দেওয়া হবে ওই সময়। তার পিএইচ কত? ক্ষারীয় পিএইচ হবে অবশ্যই 8.2 থেকে 9.8। সবাই আমাকে একটু লিখে জানাও যে ফেনপথ্যালিন তার পিএইচ এর বর্ণ পরিবর্তন করবে কোন পরিসরে? অর্থাৎ ফেনপথ্যালিনের বর্ণ পরিবর্তনের পরিসরটা সবাই আমাকে কমেন্ট করে জানাও। এবং লিটমাস পেপার, যেটা আমাদের ল্যাবরেটরিতে সচরাচর স্কুল কলেজ ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, সেটা বর্ণ পরিবর্তনের পরিসর হচ্ছে 6 to 8। তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে ফেনপথ্যালিনের বর্ণ পরিবর্তনের পরিসরটা কত? ফেনপথ্যালিনের বর্ণ পরিবর্তনের পরিসরটা কত? সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, মহুয়া বলছে 8.2 থেকে 9.2, 9.8 হবে, কিন্তু এটা 8.2 থেকে 9.8। আচ্ছা, আমরা কোশ্চেন পেয়ে গেলাম। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট 19-20 আসছে। ভার্সিটির কোশ্চেন আমাদের পরীক্ষা রিপিট হয়। তাহলে ইজিলি তোমরা এটা বলতে পারবো। আমি একটু আগে তোমাদের এই কোশ্চেনটাই করলাম যে ফেনপথ্যালিনের বর্ণ পরিবর্তনের পরিসর কত।
আমাদের কিন্তু 8.2 ছিল, 9.8 ছিল, একটাও নাই, মান কত আছে? 8 আছে, 10 আছে। নিশ্চয়ই এইটার মাঝামাঝি কিছু হবে, নিশ্চয়ই এটার মাঝামাঝি বর্ণ পরিবর্তন করবে। তো এটা আমরা অ্যান্সার দিতে পারতেছি। মিথাইল অরেঞ্জের নির্দেশকের পিএইচ পরিসর কত? মিথাইল অরেঞ্জের জন্য পরিসর কত? নিশ্চয় বুঝতে পারছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুইটাই যখন অম্ল মাধ্যমে বা সবল অম্লের জন্য বর্ণ পরিবর্তন করে, তবে নিশ্চয় উপরের দুইটার একটা হবে। এখন কোনটা অ্যান্সার হবে তোমরা একটু বলো আমাকে। আচ্ছা, তো অ্যান্সার পাচ্ছি এখান থেকে। মুহা সুলতানা বলতেছে 3.1 থেকে 4.4। আচ্ছা, তিথি বলতেছে এ, ফারিয়া বলছে এ, মাইশা বলছে এ, ঋতিক বলছে। এই তো সবাই আমরা 3-4টা পারলে কিন্তু আমাদের ঘুরে ফিরে ভর্তি পরীক্ষাগুলোতে এই 3-4টার পেয়েছি ঘুরে ফিরে চলে আসে। আচ্ছা, এখন আমরা চলে গেলাম আমাদের একদম লাস্ট স্টেপ, যেটা নিয়ে আমরা ভয়ে থাকি অনেক বেশি, যে জারণ বিজারণ দুইটা কিভাবে নির্ণয় করতে হয় বা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এটা তো ফার্স্টে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে জারক কোনটা, বিজারক কোনটা। তো জারণ এটা মানে আমরা ছোটবেলা থেকে বলে আসি ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রন যে ত্যাগ করবে এটাই হচ্ছে জারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। এখন আসো যে জারক আর বিজারক কোনটা কাকে বলা হয়। জারক তার মানে যে জারণ ঘটাবে, নিজের কিন্তু জারণ ঘটবে না। জারক কি করবে? জারক হচ্ছে জারণ ঘটাবে। কার জারণ ঘটাবে? বিচারকের জারণ ঘটাবে। জারকের নিজের কি ঘটবে? নিজের বিজারণ ঘটবে। জারক যে বিজারণ ঘটাবে, নিজের কি ঘটবে? বিজারণ ঘটবে। বিজারক এটা কি করবে? এটা বিজারণ ঘটাবে, নিজের কি ঘটবে? নিজের জারণ ঘটবে। তো আমরা জারণ বিজারণ চলে আসলাম, আগের দুইটাই আমরা করতে পারছি। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আগে যে দুইটা টপিক ছিল আমাদের বিভিন্ন জিনিসের পরিমাণ নির্ণয় বা আমরা অম্লক্ষার টাইটেশন পড়ছি, এই দুইটাতে কোনো প্রবলেম আছে কিনা বা তোমরা এই দুইটা টপিক সুন্দরভাবে বুঝতে পারছো কিনা। স্পেশালি তোমরা 25-26 যারা ছিলা তারা একটু কমেন্ট করে জানাও আমাকে আমরা আগের টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পারছি কিনা। তার সাথে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার পাচ্ছি। সবাই এটা অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছে হচ্ছে নিয়ন। কারণ আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো জারণ সংখ্যা 0, তার সাথে যোজনীর মানটাও 0 হবে। নিষ্ক্রিয় গ্যাস তার জারণ সংখ্যাও 0, যোজনীর মানটাও 0। তো সবাই আমাকে একটু জানাও যে আগের টপিকগুলো তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা সেখানে। সেখানে কোনো প্রকার কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আই থিঙ্ক কোনো প্রবলেম নাই। চলো আমরা জারক বিজারক শিখে ফেললাম। এরপরে আসবে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া কারা হয় বা জারক বিজারক কাদেরকে বলা হয়। তো আমরা এই বিক্রিয়ার মাধ্যমে যাই। এটা আসছে মেডিকেল অ্যাডমিশন 2022-23-এ, যেখানে আমাদের প্রশ্নটা করা হয়েছে নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটা। তাহলে আমরা বিজারক চিনব কিভাবে? আমরা জারকে কি করে? জারকের বিজারণ ঘটে। বিজারণ ঘটবে মানে জারকের ইলেকট্রন গ্রহণ করবে, বিজারকের কি ঘটবে? জারণ ঘটবে। তো বিজারক ইলেকট্রন ত্যাগ করবে। আমাকে কি বলছে? বিচারক কোনটা, মানে ইলেকট্রন ত্যাগ করছে কোনটা। তো আসো এখানে আমাদের যে কপার আছে, কপার এটার এখানেও 2+, এখানেও 2+, সেম আছে। পটাশিয়াম এটাও যা আসলে এখানে সেম আছে। আয়োডিন এখানে আসলে I-, নেগেটিভ একটা, এখানে কত হয়েছে? I0 হয়ে গেছে। এখানে বিচারক কোনটা? তো ইলেকট্রন ত্যাগ করছে কোনটা? জারণ ঘটছে কার? জারণ ঘটছে আয়োডিনের, I-। আমাদের বিচারক কোনটা? বিচারক হবে হচ্ছে আয়োডিন। বিচারক কোনটা হবে? বিচারক হবে আয়োডিন। বিচারক কোনটা হবে আমাদের?
বিজারক হবে হচ্ছে আয়োডিন হবে বিজারক। আচ্ছা, জারক কোনটা হইতো? যে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে আমাদের এই বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে নাই কেউ। আমরা এখানে বাদ বাকি যেগুলো ছিল সবগুলো জারণ সংখ্যা সমান পাচ্ছি। আচ্ছা, তো তারপরটা আসো নিচের কোনটা জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। জারক বিজারক উভয় হিসেবে কারা কাজ করতে পারবে? যাদের জারণ সংখ্যাটা এমন হবে যে জারণ সংখ্যাটা যা আছে তার কম হইতে পারে, তার বেশি হইতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই, হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা -1। এখন আমরা কি জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা হাইয়েস্ট কত হইতে পারে? হাইয়েস্ট মানে কত বাড়তে পারবে? তোমার সংখ্যা পদ্ধতিতে পড়ে আসছো। -1 থেকে 0, সেটা কি বড় না ছোট? সেটা কিন্তু বড়। তাহলে আমাদের যত জারণ সংখ্যার মান বড় হবে, জারণ মানের মান বড় হবে, সেটা তত জারক হিসেবে কাজ করবে। 0 থেকে বড় বলতে -1 থেকে বড় 0 হইতে পারে। অক্সিজেনের জন্য জারণ সংখ্যার মান -1 কম -2 হইতে পারে। তাহলে অক্সিজেনের জন্য জারণ সংখ্যা 0 হইতে পারে, -2 হইতে পারে। তাহলে এটা কি হিসেবে কাজ করবে? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। আমাদের এখান থেকে বলছে যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কারা? জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কারা? সবাই অ্যান্সার দিচ্ছে, সবাই সি বলতেছে। সি মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সংকেত কি? HNO2, যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +3। এটা আমি আশা করি তোমরা বের করতে পারো, +3। এখন নাইট্রোজেনের জন্য আমরা জানি যখন আমরা N2 লিখব, তো নাইট্রোজেন গ্যাস জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা 0 হবে, এটা সবচেয়ে কম। তার জন্য যখন আমরা নাইট্রিক অ্যাসিড লিখব, নাইট্রিক অ্যাসিড যখন লিখব তখন জারণ সংখ্যা কত হবে? +5 হবে। নাইট্রোজেন 0 হইতে পারে, +3 হইতে পারে, +5 হইতে পারে। মানে যে +3 আছে সেটা কিন্তু কমতেও পারে, বাড়তেও পারে। ইলেকট্রন গ্রহণও করতে পারবে, ইলেকট্রন ত্যাগও করতে পারবে। এই জন্য আমরা এটাকে বলতে কি? জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা যখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যখন তোমরা ক্লাস করছো, ক্লাসটা অলরেডি হয়ে গেছে এখানে, তো তারা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবো। এখন সবটা আলোচনা করি যে কোনটাকে আমরা জারক বলবো, বিজারক বলবো। এখন তো দেখলাম যে জারক বিজারক কোনটা হিসেবে কাজ করে, কিভাবে হয়। তো আমরা কিছু শর্টকাট ট্রিক পড়ে রাখবো। এখন ট্রিকটা কেমন? জারক কারা, বিজারক কারা। একটা ট্রিক অলরেডি বলছে, যাদের জারণ সংখ্যা বেশি তারা হচ্ছে জারক। জারণ সংখ্যা বেশি হলে তারা কি হিসেবে কাজ করবে? তারা জারক হিসেবে কাজ করবে। আচ্ছা, জারণ সংখ্যা বেশি হলে জারক, জারণ সংখ্যা কম হলে বিজারক। যেমন সকল ইক যৌগগুলো জারক। যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর আমাদের পারক্লোরিক অ্যাসিড, সবগুলো ইক আছে যেগুলো, সবগুলোই কি জারক হিসেবে কাজ করবে। যেমন ফেরিক ক্লোরাইড, ইক থাকলেই জারক। যেগুলো আঁশ আছে, আঁশ থাকলেই কি করবে? সেগুলো বিজারক হিসেবে কাজ করবে। ইক থাকলে জারক, আঁশ থাকলে বিজারক। যেমন নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, হাইড্রোক্লোরাস অ্যাসিড, আঁশ থাকলে কি করবে? তারা বিজারক হিসেবে কাজ করবে। এখন আমরা জানি ধাতুগুলা কি হিসেবে কাজ করে? ধাতুগুলা জারক হিসেবে কাজ করে। ম্যাক্সিমাম ধাতু যেগুলো গ্রুপ 1 বা 2 আছে তারা ধাতু হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। অধাতুগুলো ম্যাক্সিমাম জারক হিসেবে কাজ করে। এখন যেগুলো আমাদের ডি ব্লকের মধ্যে কিন্তু আমরা জানি যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ডি ব্লকে যে ধাতুগুলো আছে সেগুলো পরিবর্তনশীল হতে পারে, সেগুলো জারক হিসেবে কাজ করতে পারে, বিজারক হিসেবে কাজ করতে পারে। তোমরা কি এটা অ্যান্সার দিচ্ছ? এটা অ্যান্সার পাচ্ছি। মোহাম্মদ সুলতানা বলছে F2 অর্থাৎ ফ্লোরিন, ফারিয়া বলছে F2, ইসরাতুল্লাহ বলছে A। সবাই কেউ আনসার কোনটা দিচ্ছ? ফ্লোরিন। এখন এখান থেকে আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে, আমাদের বলতে পারি যে সবগুলোই জারক, তখন আমাদের আসবে তার ভৌত অবস্থা কেমন, অর্থাৎ গ্যাসিয়াস জারক কোনটা, তরল জারক কোনটা, কঠিন জারক কোনটা। আমরা জানি ফ্লোরিন আর ক্লোরিন দুইটাই কেমন? দুইটাই গ্যাসিয়াস জারক। আর হচ্ছে কঠিন জারক। এবং ব্রোমিনটা কেমন? ব্রোমিনটা হচ্ছে তরল জারক। তোমরা তো পড়ে ফেলছো অলরেডি, আমাকে বলো তো একটু ব্রোমিনের বর্ণ কেমন? জৈব রসায়নে ব্রোমিন পরীক্ষা পড়ছো, এখানে ব্রোমিন দেখতেছো, মৌলের পর্যায়বৃত্ত ধর্মে ব্রোমিন পড়ে ফেলছো।
তোমরা আমাকে একটু বলো যে ব্রোমিন যে কঠিন তরল ধাতু, তরল অধাতু, এটার বর্ণ কেমন? ব্রোমিনের বর্ণ কেমন? আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন পাইলাম মেডিকেল অ্যাডমিশন 2017-18 কোয়েশ্চেন। এটা হচ্ছে নিচের কোনটা জারণ বিজারণ উভয় বিক্রিয়াই দেখাবে। জারণ বিজারণ দেখাবে মানে কি, উভয় ক্ষেত্রেই আমাদের জারণ সংখ্যার পরিবর্তন আসবে, কেউ ইলেকট্রন গ্রহণ করবে, কেউ ইলেকট্রন ত্যাগ করবে, এটাই কিন্তু জারণ বিজারণ। আচ্ছা, তো তিশা বলছে লাল, নিমাক্তা বলছে লাল, ফারিয়া বলছে লাল, মাইশা বলছে লাল বর্ণের। আচ্ছা, ব্রোমিন লাল বর্ণের। আমরা এখানে কি পাইলাম যে জারণ বিজারণ উভয় হিসেবে উভয় দেখাবে কোন বিক্রিয়াটা। ক্যালসিয়াম, আমি যদি প্রথম বিক্রিয়া থেকে শুরু করি, ক্যালসিয়ামের এখানে জারণ সংখ্যা হচ্ছে 0, ফ্লোরিনের জারণ সংখ্যা 0। এখানে ক্যালসিয়াম +2, ফ্লোরিন -1। এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে ক্যালসিয়াম কি করছে, সেই ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করা মানে কি, এটা জারণ বিক্রিয়া। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, এটা বিজারণ বিক্রিয়া। কপার 2+ ছিল, এখানেও 2+ই আছে। আমাদের অ্যামোনিয়ামটা যা ছিল এখানে কিন্তু তাই আছে, কোনো পরিবর্তন ঘটে না এখানে, এটা জারণ বিজারণ দেখাবে না। এখানেও আয়ন আছে, যে আয়ন ছিল সেটাই কাজ করতেছে, এখানেও জারণ বিজারণ ঘটবে না, এখানেও সেম। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, আসল আরবি বলছে এ, ফাতেমা বলছে এ, মোহাম্মদ সুলতানা বলছে এ। তোমরা সবাই আশা করি শিখে গেছে এখন জারণ বিজারণ কীভাবে নির্ণয় করবো, কোনটা জারক কোনটা বিজারক, বা আমাদেরকে এখান থেকে কী কী প্রশ্ন করতে পারে। আবার একটা কোয়েশ্চেন পাইলাম আমরা, জারক বিজারক উভয় হিসাবে কাজ করে কোনটা? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কোনটা? উভয় হিসেবে কাজ করবে কোনটা? যাদের জারণ সংখ্যা মানে এমন হবে যে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে, তারাই কিন্তু জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। তো তোমরা এখন বলো আমাকে যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কোনটা? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কোনটা? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কোনটা? আচ্ছা, অ্যান্সার আসতেছে প্রত্যাশা বলছে 24-এর এ, সালফার ডাইঅক্সাইড, ফাতেমা বলছে এ, ফারজানা বলছে এ, আহসান হাবিব বলছে এ, সবাই বলছে, তার মানে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে +4। সালফার ডাইঅক্সাইড সালফার জারণ সংখ্যা +4। আয়রন সালফেট এখানে কিন্তু +6, যেটা সালফারের জন্য সর্বোচ্চ। হাইড্রোজেন এটা 0, 0টা হচ্ছে আমাদের হাইড্রোজেনের সর্বোচ্চ হতে পারে +1, এটার জন্য তার সর্বনিম্ন, +1টা সর্বনিম্ন। কপারের জন্য বা সালফেটের জন্য এখানে +6, কপারের জন্য +2, যেটা দুজনের জন্য সর্বোচ্চ। এটা কিন্তু মাঝখানে আছে, কারণ সালফারের আমরা জানি এটা +2 হইতে পারে, +4 হইতে পারে, +6 হইতে পারে, +2, +4, +6, যেহেতু মাঝামাঝি, তাহলে এটাই জারণ বিজারক বা জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আমাকে বলো যে কার্বন টেট্রাক্লোরাইড অণুতে কার্বন পরমাণুর প্রাথমিক জারণ সংখ্যা কত? প্রাথমিক জারণ সংখ্যা বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে এটা জারণ সংখ্যা কত। এখানে আমরা কিন্তু ইজিলি বলতে পারবো যে কার্বন টেট্রাক্লোরাইডের জন্য প্রতিটা ক্লোরিনের জারণ সংখ্যা মান হচ্ছে -1। প্রতিটা যদি -1 হয়, x
আমরা জানি নিউট্রাল একটা যৌগের জন্য টোটাল জারণ মানটা তো 0, নিউট্রালের জন্য 0, 4 × -1, তাহলে x এর মান কত হবে? x এর মান হবে +4। x এর মান কত হবে? x এর মান হবে +4। আচ্ছা, সবাই অ্যান্সার করতে পারতেছো এটা। তারপর এটা দেখি আমরা, ক্ষারীয় মাধ্যমে যদি আমরা বিজারণ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তোমরা কিন্তু একটা জিনিস জানো, আমি বলে রাখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা জৈব যৌগে পড়ছো। যখনই আমাদের তীব্র কোনো জারণ প্রয়োজন হয়, তীব্র জারণের জন্য এই দুইটা কিন্তু তীব্র জারক হিসেবে কাজ করে। জারক মানে তার নিজের কি করবে? নিজের বিজারণ ঘটবে। বিজারণে যখন ক্ষারীয় মাধ্যম থাকবে তখন কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি ইউনিক, সেটা অম্লীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, ক্ষারীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। যখন থাকবে এটা হচ্ছে অম্লীয় মাধ্যম, তখন সে ইলেকট্রন গ্রহণ করবে ম্যাঙ্গানিজ +7, অম্লীয় মাধ্যমে হয় +2, ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, আর ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? ক্ষারীয় মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করবে +7, সেখান থেকে ক্ষারীয় মাধ্যম যখন ক্ষারীয় মাধ্যম সে গ্রহণ করবে কয়টা? 3টা গ্রহণ করবে। ক্ষারীয় মাধ্যমে কয়টা গ্রহণ করে? ক্ষারীয় মাধ্যমে 3টা গ্রহণ করবে। এখানে যারা 5 লিখতেছো তারা কিন্তু ভুল করে ফেলছো। অম্লীয় মাধ্যমে গ্রহণ করে 5টা, ক্ষারীয় মাধ্যমে গ্রহণ করে 3টা। এইটা এদের জন্য একটা ইউনিক, বাকি সবগুলো অম্লীয় মাধ্যম ক্ষারীয় মাধ্যমে সেম গ্রহণ করেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো সেম গ্রহণ করে না। অম্লীয় মাধ্যমে করবে 5টা গ্রহণ, ক্ষারীয় মাধ্যমে করবে 3টা ইলেকট্রন গ্রহণ। যারা এখন ভুল করতেছো, এই ভুলটা কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় কোনোভাবেই করতে পারবে না। মাথায় রাখবা, এই ভুল কিন্তু ভর্তি পরীক্ষায় করা যাবে না। ওকে, কোন আয়নে কোন আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু আছে? আমরা একটু দেখি এখন এক এক করে যে কোনটার মধ্যে +3 জারণ সংখ্যা আছে। আমরা নিচ থেকে উপরে উঠি। অক্সিজেনের জন্য আমরা জানি -2, একটা অক্সিজেনের জন্য -2, দুইটার জন্য -4, কারণ নাইট্রোজেন যদি +4 হয় তাহলে এটা নিউট্রাল হবে। আচ্ছা, যখন আমাদের আয়ন থাকে তখন কিন্তু আমরা জানি যে টোটাল যৌগের জারণ সংখ্যার মানটাই ওই আয়নের সমান। তাহলে এখানে অক্সিজেনের জন্য 3টা অক্সিজেন, -6, সালফারের জন্য কত হইলে -2 থাকে? -2 মানে কি? -2 বাদ দিব, -4, অর্থাৎ +2। সালফারের জন্য কত এখানে? +2। ফসফেটের জন্য 4টা অক্সিজেন, অর্থাৎ -8 +3, কত হচ্ছে তাহলে এখানে ফসফেটের জন্য? +4। ক্লোরিনের জন্য অক্সিজেনের 2টা -4, ক্লোরিনের কত হবে? কত হইলে -1 হবে? +1 আমি করে দিলাম, ক্লোরিন হচ্ছে +3। ক্লোরিন কত আসবে? ক্লোরিন আসবে +3। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে আমাদের ক্লোরাস আয়ন। এটা অ্যান্সার হবে হচ্ছে ক্লোরাস আয়ন। ওকে, সবকিছু ঠিক আছে? সবকিছু তোমরা বুঝতে পারতেছো? তোমরা রেসপন্স করো আমাকে, সবকিছু বুঝতে পারতেছো কিনা। অক্সিজেনের জারণ সংখ্যা হাফ হবে কখন? আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা 3 প্রকার হতে পারে। 3 প্রকার না, 4 প্রকার। যখন সে গ্যাস থাকবে অক্সিজেন O2, তখন জারণ সংখ্যা হবে 0। যখন আমরা এখান থেকে অক্সাইড পাবো, অক্সাইড যেমন পানি, হাইড্রোজেন অক্সাইড বা আয়রন অক্সাইড দিলাম, আয়রন অক্সাইড যখন পাবো তখন এটার মান হবে কত? জারণ মান হবে -2। যখন আমরা পার অক্সাইড পাবো তখন অক্সিজেনের জারণ মান হবে -1। কত হবে তখন? -1। যখন সুপার অক্সাইড পাবো তখন অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। অর্থাৎ আমাদের এখানে এর মধ্যে সুপার অক্সাইড কোনটা? এর মধ্যে আমাদের সুপার অক্সাইড কোনটা যেটার জন্য জারণ সংখ্যার মান কত হবে? -1/2 হবে। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যার মান কিন্তু -1/2 হবে কোনটা? এটা হচ্ছে পার অক্সাইড -1, পার অক্সাইড মানে -1, এটা অক্সাইড নরমালি -2,
এটা সুপার অক্সাইড মাইনাস হাফ। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা। আচ্ছা, আমরা আর কয়েকটা জারণ বিজারণ সলভ করবো যাতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায় জারণ বিজারণ টপিকটা। এখানে কি বলছে, কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? এটা নিশ্চয়ই আমরা আমাদের 10 সেকেন্ড লাগার কথা না, কোনটা সর্বাধিক। এখানে অক্সিজেন একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। অক্সিজেন যত বেশি থাকবে নেগেটিভিটি তত বাড়বে, নেগেটিভিটি যদি বাড়ে ক্লোরিনের পজিটিভিটি তত বাড়বে। যেমন এখানে হচ্ছে +1 +3 +5 +7। অক্সিজেন নাম্বার বাড়লে ক্লোরিনের পজিটিভিটি বা জারণ সংখ্যা তত বেড়ে যাবে। হাইয়েস্ট কোনটাই? হাইয়েস্ট হচ্ছে হাইড্রোক্লোরিক না, পারক্লোরেট অ্যাসিড। কোনটাতে বেশি? পারক্লোরেট অ্যাসিড। আচ্ছা, শক্তিশালী বিজারক পদার্থ কোনটা? ধাতুর ক্ষেত্রে বলছে শক্তিশালী জারক পদার্থ কোনটা, অধাতুর ক্ষেত্রে বলছে জারক পদার্থ কোনটা, ধাতুর ক্ষেত্রে শক্তিশালী বিজারক পদার্থ কোনটা? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ব্যারিয়াম। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা? আমরা কিন্তু এগুলো পড়ার কথা তোমাদের মৌলের পর্যায়িত ধর্মের মধ্যে, যে ধাতুর জারণ পদার্থ বৈশিষ্ট্য কেমন, অধাতুর বিজারণ বৈশিষ্ট্য কেমন। তাহলে আমরা এটা সলভ করতে পারবো এখান থেকে। ধাতুর ক্ষেত্রে বিজারণ ঘটবে, অধাতুর ক্ষেত্রে জারণ ঘটবে। শক্তিশালী বিজারক কোনটা এখানে? শক্তিশালী বিজারক কোনটা? আচ্ছা, তো মোটামুটি পারতেছি। আমি আশা করি যে আমরা এই ক্লাসে যতটুকু শিখলাম, যতগুলো আমাদের টপিক ছিল, টপিকগুলো আমরা মোটামুটি শেষ করছি। হয়তো লাস্টের একটা দুইটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আমরা আগেই সলভ করে আসছি, এই ধরনের কোশ্চেন। আই থিঙ্ক তোমরা এটা করতে পারো দুইটা। তো মোটামুটি এইটুকু ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো এখন আমাকে সবাই একটু বলো যে আমরা আজকে যে শিখলাম তিনটা জিনিস, বা টোটাল চ্যাপ্টারটা শেষ করলাম, চ্যাপ্টারের যে তিনটা পার্ট, পরিমাণগত দিক বা অম্লক্ষার টাইট্রেশন অথবা জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো আমরা পুরোপুরি বুঝতে পারছি কিনা, আমাদের এই রিলেটেড টপিকে কোনো প্রবলেম আছে কিনা, বা আমরা ভর্তি পরীক্ষায় ওদের থেকে একটা কোয়েশ্চেন আসলে কনফিডেন্টলি সেটা অ্যান্সার করতে পারবো কিনা। তোমরা আমাকে কতটুকু জানাও। আমরা মোটামুটি আমাদের ক্লাসে আজকে শেষ পর্যন্ত চলে আসছি। আর এই চ্যাপ্টার থেকে যতগুলো আমাদের কোয়েশ্চেন আসে, যতগুলো টপিক আছে, গ্রস টপিকগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করছি। সবাই একটু কষ্ট করে আমাকে জানাও যে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছো কিনা, এবং তোমাদের সামনে যেহেতু পরীক্ষা অনেক সন্নিকটে, সবার জন্য শুভকামনা থাকতেছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো এনকোয়ারি থাকে, তোমরা কমেন্টে জানাইতে পারো। আমি হাইয়েস্ট ট্রাই করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, এবং খুব দ্রুতই আবার হয়তো তোমাদের কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আমার জন্য প্রার্থনা করতে থাকো। সবাইকে ধন্যবাদ।